নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি প্রতিদিনের আমাদের প্রয়াস আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ভিডিওর যে তথ্যগুলো প্রতিদিন আপনাদের কাছে পৌঁছচ্ছে সেই তথ্যগুলো আরও সমৃদ্ধ করছে আপনাদের তথ্য ভাণ্ডারকে এবং আপনাদের এই প্রতিনিয়ত ভালোবাসা পেয়েই আমরা আরও আপ্লুত হয়ে উঠেছি, যাতে করে আমরা নতুন করে আমাদের উদ্দীপনার সাহায্যে নতুন ভিডিও তৈরি করি এবং ভিডিওগুলো আপনাদেরকে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করে এবং আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনীয়তা, যে ভিডিও দেখার, সে বিনোদনমূলক বিষয়ই হোক বা অন্য কোনো বিষয় হোক, এই বিষয়গুলো আরও সুগভীরভাবে রেখাপাত করে থাকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ভিডিওগুলি নতুন করে আপনাদেরকে ভাবতে শেখায় বা বুঝতে শেখায়। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড় সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কেননা বিশ্ব তথা দেশীয় রাজনীতিতে এই সময় বড় রকমের এক প্রভাব বিস্তার করছে। কেননা আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কাছে নথি স্বীকার করে দেশ ছাড়তে হয়েছে। বর্তমানে জানতে পারা গেছে তিনি ভারতেরই কোনো একটা জায়গায় আশ্রিতা হিসেবে আছেন, কিন্তু তার বাংলাদেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রকমের নদী দিয়ে গঙ্গা যমুনার জল বয়ে গিয়েছে, অনেক রকমের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশের এই গণ আন্দোলনের গণ অভ্যুত্থান এক রাজনীতির ক্ষেত্রে বড়সড় প্রভাব বিস্তার করেছে এবং একই সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনার যে দল, যেই দলের ওপর নির্ভর করে শেখ হাসিনা নির্বাচনী বৈতরণী বছর পর বছর পার করে তিনি এসেছেন এবং জয়লাভ করেছেন এবং প্রায় বহুদিন 15 থেকে 20 বছর তিনি বাংলাদেশে রাজত্ব করেছেন, কিন্তু অবশেষে গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কাছে মাথা নত করে 2023 অগাস্টে তাকে ভারত ছাড়তে, বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে হয়েছে এবং এই সমস্ত তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এখন চলছে তদারকি সরকার। এই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই বাংলাদেশের আর্থিক অবস্থা বলা যেতে পারে, বা যে রিপোর্ট দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা বলুন, সামাজিক বলুন, মানুষের অপরাধ প্রবণতা বলুন এবং হিংসা, মারামারি, হানাহানি প্রতিদিনই নানানভাবে চলছে। মূলত বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরগুলিতে বিভিন্ন ক্ষেত্রে ভাঙচুর করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই, যা অন্তত পক্ষে মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে দিয়েই বাংলাদেশে প্রথমবার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। ফলে সরাসরি চ্যালেঞ্জ হবে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে। কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন অর্থাৎ বিএনপি প্রধান প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং তারপরেই দেশে ফিরেছেন তারই সুপুত্র তারেক রহমান, এবং এই যে টোটাল ভোটে তারেকের কতটা কারিশমা তিনি ফলাতে পারেন, এর ফলে বাংলাদেশের শীর্ষে বা বাংলাদেশের মসনদে কি বিএনপি সহ বিএনপির বিভিন্ন নেতারা তাক কাটতে পারবেন? মূলত বলা যেতে পারে যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানত অত্যন্ত ক্ষমতাশীল থাকা একটি দল, শেখ মুজিবুর রহমানের দল, বাংলাদেশের ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এটি যেমন অত্যন্ত রাজনীতির দিক থেকে অত্যন্ত ভীষণ বড় একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বড় ব্যাপার যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারায় এখনও পর্যন্ত আওয়ামী লীগের হাতে 20% ভোট আছে, কিন্তু আওয়ামী লীগ যারা ভালোবাসেন বা আওয়ামী লীগ সংক্রান্ত যারা কাজ করে থাকেন সমর্থকেরা, তারা কি আওয়ামী লীগের যারা 20% ভোট আছে সেই ভোট অন্যের জামাতে ইসলামী এবং বা বিএনপির হাতে তুলে দিতে পারবে? এটাই হলো সবথেকে বড় কথা, নাকি এই
মানে ভোটে অন্য কিছু স্ট্র্যাটেজি হবে। সব মিলিয়ে অশান্ত বাংলাদেশে বলা যেতে পারে শেখ হাসিনা ছাড়াই প্রথম নির্বাচন হচ্ছে, এবং অশান্ত বাংলাদেশের চিত্র কি ভোটের পর ফিরবে আর্থিক সুস্থিরতা, এবং যত বাংলাদেশে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, জামাতের প্রভাব বাড়তে শুরু করেছে, বিএনপির প্রভাব বাড়তে শুরু করেছে, ততই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও করা হতে শুরু করেছে। তার প্রভাব রাজনীতির ময়দান থেকে খেলার মাঠ সব জায়গাতেই দেখতে পাওয়া গিয়েছে। মূলত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত ভারতে টি-20 বিশ্বকাপ যে হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না, এবং বাংলাদেশ যাতে অংশগ্রহণ না করে তার জন্য নানা রকমের রাজনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে বলা যেতে পারে জামাতে ইসলামী এবং বিএনপি এই দুই দলের মধ্যে দিয়ে যে একটা সরাসরি টান লড়াই চলছে, এই লড়াইয়ে শেষ হাসবে কে বা জিতবে কে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটবে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ কি চাইছে, এবং আদৌ কি বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে বেছে নেবে নাকি না অন্য কিছু ভাববে? কট্টরপন্থীরা বা অনেকে মনে করেন যে যদি জামাতে ইসলামী দল ক্ষমতায় আসে বাংলাদেশে, তাহলে মহিলাদের ওপর আরও মহিলাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে এবং মহিলাদের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, এই প্রচার করছে বিএনপি। এবং একই সঙ্গে পাল্টা প্রচারে মহিলা নামিয়ে জামাতে ইসলামী চেষ্টা করছে যে ভোটকে আরও সংঘবদ্ধ করতে এবং মহিলাদের আশ্বস্ত করতে, না তাদের যদি ক্ষমতায় আসে কোনোভাবেই মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে জামাতে ইসলামী সংগঠন নির্বাচনী প্রচার করছে এবং বিভিন্ন মহিলাদের আশ্বস্ত করার চেষ্টা করছে যে না তারা যদি ক্ষমতায় আসে কোনো রকমের মহিলা স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। সব মিলিয়ে বলা যেতে পারে প্রাক নির্বাচনী নাটক চলছে। এখন শেষ বেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতিও শেষ, কেননা 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বাংলাদেশের সাধারণ নির্বাচন, এবং এই আগামী দিন বাংলাদেশের সাধারণ নির্বাচনে কি হতে চলেছে তা অপেক্ষার মাত্র কয়েক ঘন্টায়। কেন 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই গণনা শুরু হবে, যদিও ইভিএম না ব্যালটে গণনা হবে, ফলত ইভিএমে যত তাড়াতাড়ি গণনা হয় ব্যালটে তার থেকে অনেক দেরি হবে। আশা করা যাচ্ছে যে সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতি শুক্রবার বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে এবং মানুষ বুঝতে পারবেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে ঠিক কার হাতে। এবং হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশের যে ভারতের সঙ্গে যে সম্পর্ক বা ভারতের সঙ্গে যে কূটনৈতিক বিভিন্ন সম্পর্কে ক্রমাগত তিক্ততা হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান কাছাকাছি এসেছে, যা বাংলাদেশের জন্য কতটা ভালো সেটাও প্রকাশিত হবে। এবং জামাতে ইসলামী বা বিএনপি যেই সরকারে আসুক সেই সেই পরবর্তীকালে স্ট্র্যাটেজি বা পরবর্তীকালে নীতি নির্ধারণ কমিটি ঠিক করবে যে তারা কে অ্যাকচুয়ালি এই বাংলাদেশের পরবর্তীকালে শাসনভার গ্রহণ করে বাংলাদেশকে সঠিক দিশা দেবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশের যে রাজনৈতিক এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে, এই অস্থির পরিবেশ থেকে কি করে আগামী দিনে বাংলাদেশ তাদের নিজস্ব সমস্ত কিছু ফিরে পাবে, এবং আগামী দিনে এই সমস্ত যা চলছে, যা রাজনৈতিকভাবে যে সমস্ত ঘটনা চলছে সেই সমস্ত ঘটনাগুলি অত্যন্ত উদ্বেগজনক, এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে ভারতের যে অবস্থান, ভারতের সঙ্গে যে দীর্ঘদিনে শেখ হাসিনা থাকাকালীন যে রকমভাবে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে সম্পর্কের কি কোনো উন্নতি হবে নাকি না দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক ছিল সেই সম্পর্ক নতুনভাবে সৃষ্টি হবে নাকি না বাংলাদেশের সঙ্গে ভারতের মুখ দেখাদেখি বন্ধ হবে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বৈঠক, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের যে নীতি নির্ধারণ ইত্যাদি সমস্ত কিছু কতটা অত্যন্ত পরিমাণে ভালো হবে বা কতটা মানুষকে চাপে ফেলবে, তো সেই সমস্ত কিছুই বলবে সময়ে। 13 তারিখ আপাতত ফল, তারপরেই বাংলাদেশের নতুন সরকার শপথ গ্রহণ করবে।
আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন ক্লিক করে দিন।